গুড মর্নিং সবাইকে। লেন্স টু এক্সপ্লোরের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ 19শে অক্টোবর। ভোর ভোর বেরিয়ে পড়েছি বারাসাতের উদ্দেশ্যে। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল বারাসাতের কালী পুজো দেখার। আমরা পৌঁছেছিলাম গাড়িতে, কিন্তু শিয়ালদা থেকে মাত্র 40 মিনিটে ট্রেনে সহজে আপনি পৌঁছে যেতে পারেন বারাসাত স্টেশনে। স্টেশনে নেমে নিয়ে নেবেন একটি অটো বা টোটো। আমরাও তাই করেছিলাম, এবং এই টোটোওয়ালা দাদা আমাদের কিন্তু বারাসাতের সমস্ত পুজো ঘুরিয়ে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছিলেন। ভাড়া নিয়েছিলেন 250 টাকা। অটো বা টোটো ভাড়া কিন্তু এখানে ফ্ল্যাকচুয়েট করে, আপনি বার্গেন করে নিতে পারেন। আমাদের প্রথম গন্তব্য ছিল বারাসাতের সন্ধানী ক্লাবের কালী পুজো। এদের মণ্ডপ ছিল একদম ইস্কনের মন্দিরের ধাঁচে তৈরি, কিন্তু এখনও কিন্তু মণ্ডপের কাজ শেষ হয়নি। মানে আমি বলছি রবিবারের কথা। যারা মণ্ডপে কাজ করছিলেন তাদের জিজ্ঞাসা করাতে বলল যে ওনারা নাকি দুপুর মোটামুটি 1:30-2টোর মধ্যে মণ্ডপ পুরোপুরি তৈরি করে দেবেন, এবং তারপরে বিকেলের দিকে আসবে প্রতিমা। তবে 90% তৈরি এই মণ্ডপ দেখে বোঝাই যাচ্ছিল পুরোপুরি তৈরি হলে কিন্তু দারুণ লাগবে। তাই সন্ধানের পুজো অবশ্যই রাখুন আপনার লিস্টে। আমাদের পরবর্তী পুজো ছিল কেএনসি রেজিমেন্টের পুজো। এই পুজোর থিম ছিল বঙ্গভূমি। বাংলার স্বাধীনতা সংগ্রাম ও নবজাগরণের অংশীদার সমস্ত মনীষীদের নিয়েই তৈরি ছিল এই মণ্ডপ। আমরা দিনের বেলা দেখলেও এই মণ্ডপ কিন্তু চেষ্টা করুন সন্ধ্যের পরে দেখার, কারণ এখানে আলোর খেলা দারুণভাবে সাজানো ছিল, যেটা আমরা সকালবেলা যাওয়ায় অনুভব করতে পারিনি। টেরাকোটা, সেরামিক্স, জালের কাজ দিয়ে সাজানো এই মণ্ডপে কিন্তু মায়ের আগমন ঘটে গেছে, এবং মায়ের মূর্তি ছিল অপরূপ, সাবেকি, ভীষণ সুন্দর। এখানে মায়ের মূর্তির এক পাশে কিন্তু রয়েছে ধনুর্ধর রাম লক্ষ্মণের মূর্তি, অন্য পাশে রয়েছে কৃষ্ণের মূর্তি। কাপড়, জাল, পোড়ামাটি দিয়ে মণ্ডপের ভেতরের সজ্জাও ভীষণভাবে চোখে পড়ে মণ্ডপের ভিতরে আলোকসজ্জাও। তাই এই কেএনসি রেজিমেন্ট পার্কের পুজোও কিন্তু অবশ্যই রাখুন আপনার তালিকার মধ্যে। এরপর আমরা যে পুজোটা দেখে নিলাম সেই পুজো কিন্তু এবার পড়েছে 35 বছরে। পুজোর নাম আমরা কজন ক্লাবের পুজো। মণ্ডপ সজ্জায় এখানে ব্যবহার করা হয়েছে পাখা, কুলো, মাটির পুতুল, মাটির প্রদীপ, লাল চেলি কাপড়, শাঁখা, পলা, পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ ইত্যাদি। মা এখানে কৃষ্ণবর্ণা। বাংলার একদম নিজস্ব কুটির শিল্প দিয়ে সাজিয়ে তোলা এই মণ্ডপের সাজ আপনাকে কিন্তু মুগ্ধ করবেই। সুতরাং এই পুজোটিও রাখুন আপনার দর্শনের তালিকায়। এই পুজো দেখে পৌঁছে গেছিলাম এর পরের গন্তব্য। এবছর বারাসাতের সবথেকে ভাইরাল পুজো যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে নবপল্লী বয়েজ স্কুলের মাঠের পুজো, আমরা সবাই ক্লাবের পুজো। দ্বারকানগরীর ধাঁচে সেজে উঠেছে মণ্ডপ। মণ্ডপের ব্যাপ্তি অনেকটা জায়গা জুড়ে। মণ্ডপের বাইরে ঝাড়বাতি এবং খিলানের সূক্ষ্ম কাজ আপনাকে কিন্তু মুগ্ধ করবেই, আর আরও বেশি মুগ্ধ হবেন যখন ঢুকবেন মণ্ডপের ভেতরে। দ্বারকানগরের ধাঁচে তৈরি মণ্ডপের অন্দরসজ্জায় ব্যবহার করা হয়েছে সেরামিক্স। এখানে মায়ের রূপ যেন সবার থেকে আলাদা। এখানে মা মিশে রয়েছেন কৃষ্ণের সঙ্গে, বিরাজ করছেন কৃষ্ণকালী রূপে। কাঠ, সেরামিক্স, প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি এই মণ্ডপের অন্দরসজ্জা দেখার জন্য কিন্তু আপনাকে একটু হাতে সময় রাখতেই হবে। তবে হ্যাঁ, এই মণ্ডপ খুলে গেছে 2-3 দিন আগেই, এবং ভীষণভাবে ভিড় হচ্ছে। সুতরাং আপনি বারাসাতে এসে চেষ্টা করুন সবার আগে এই মণ্ডপ দর্শন করে বাকিগুলো অ্যাটেম্প্ট করতে। নাহলে এখানে কতক্ষণ সময় লাগবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না, এবং ভিড় উত্তরোত্তর বাড়ছে। রাত্রে মণ্ডপটি দেখলে এক কথায় অনবদ্য লাগবে, কিন্তু রাত্রে যে পরিমাণ ভিড় হচ্ছে সে কথা মাথায় রেখে আপনারা কিন্তু সকালবেলাও এসে দর্শন করতে পারেন। বিশ্বাস করুন, আমরা সকালে দেখেছি। হ্যাঁ, রাত্রে আলোর খেলাটা হয়তো একটু কম দেখতে পেয়েছি, কিন্তু অনেকটা ফাঁকায় দেখতে পেয়েছি এবং মন ভরে দেখতে পেয়েছি। সুতরাং সকালের দিকেও আপনারা চলে আসতে পারেন।
নবপল্লী বয়েজ ক্লাবের এই পুজো দেখে আমরা রওনা দিলাম এর পরের পুজো, সেটির নাম হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো। এই পুজোটিও কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল। এই মণ্ডপ তৈরি হয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে এবং এই মণ্ডপটির উচ্চতা প্রায় 140 ফুট। সুতরাং বুঝতেই পারছেন মণ্ডপের ব্যাপ্তি কি বিশাল। যেমন মণ্ডপের বাইরের কাজ, ঠিক তেমনই সুন্দর মণ্ডপের ভেতরের কাজ। বড় বড় খিলান দিয়ে সাজানো এই মণ্ডপের ভেতরের সাজ অসাধারণ, আলোর খেলা ভীষণ সুন্দর এবং এখানেও মায়ের মূর্তির সঙ্গে কিন্তু মিশে রয়েছে কৃষ্ণ। সব মিলিয়ে বলা যেতে পারে এই নবপল্লী অ্যাসোসিয়েশন এবং নবপল্লী বয়েজ এই দুটো পুজো দেখার জন্যই কিন্তু বারাসাতে আপনাকে আসতেই হবে। আর তার সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকবে বাকি সমস্ত সুন্দর সুন্দর পুজো। আমাদের পরবর্তী গন্তব্য ছিল রেজিমেন্ট ক্লাবের পুজো। মণ্ডপ সজ্জায় এখানে রয়েছে দক্ষিণ ভারতীয় ছোঁয়া এবং মায়ের মূর্তির সঙ্গে এখানে একসাথে রয়েছে মহাভারতের নানা চরিত্র। মণ্ডপ সজ্জায় মূলত ব্যবহার করা হয়েছে কাঠ এবং শোলা এবং ঝাড়বাতির কাজ এখানে কিন্তু অসামান্য। রেজিমেন্ট ক্লাবের পুজো দেখে আমরা এগিয়ে গেলাম আমাদের শেষ গন্তব্য পায়োনিয়ার পার্কের পুজো দেখার জন্য। এই পুজোর থিম ছিল এবছর মাইসোর প্যালেস এবং মণ্ডপের অন্দরসজ্জা কিন্তু একদম মাইসোর প্যালেসের মতোই প্রায় ফুটিয়ে তোলা হয়েছিল। দেখুন কি অপূর্ব আলোকসজ্জা মণ্ডপের ভিতরে। মণ্ডপটি কিন্তু একদম একটি জলাশয়ের ধারে অবস্থিত এবং আমরা যখন গেছিলাম তখনও প্যালেসের বাইরের অংশটি সম্পূর্ণভাবে শেষ হয়নি। সুতরাং সন্ধেবেলা এলে এই পুরো মাইসোর প্যালেসের মতো আলোকসজ্জা যখন আপনি দেখবেন এবং জলের মধ্যে যখন তার ছবি পড়বে তখন কিন্তু অপূর্ব লাগবে দেখতে। আমরা কিন্তু এটা মিস করেছি। আশা করি আপনারা সন্ধেবেলার পরে গেলে সেটি দেখতে পাবেন। এখানেও মায়ের মূর্তির সঙ্গে রয়েছে আরও অনেক মূর্তি। অনেকটা শান্তিপুরের রাসের মতো ফিল পাবেন আপনি এখানে মায়ের মূর্তি দেখে। তাই পায়োনিয়ার পার্কের পুজো কিন্তু মাস্ট ভিজিট লিস্টে অবশ্যই রাখুন আপনার। পায়োনিয়ার পার্কের পুজো দেখে আমরা আবার টোটো করে চলে গেছিলাম আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে স্টেশনের পাশে। আর টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকে কিন্তু দেখা পেয়ে গেলাম এই ছোট্ট পুজোটা, যেটা সাজানো হয়েছে পুরোপুরি রাজস্থানী থিমে। এখানে মায়ের হাতে নেই কোনো অস্ত্র। রাজস্থানের ঝারোখার কাজ আর কাঠের পুতুল দিয়ে সাজানো এই মণ্ডপ দেখে কিন্তু সত্যি মন ভীষণ ভালো হয়ে গিয়েছিল। আপনারা যদি ট্রেনে করে আসেন বারাসাতে তাহলে অবশ্যই টিকিট কাউন্টারের পাশে এই পুজোটা দেখতে ভুলবেন না। ব্যাস আজকে এইটুকুই। মন ভরে বারাসাতের পুজো দেখে এরপর ট্রেনে করে শিয়ালদা হয়ে ফিরলাম বাড়ি। আপনারাও অবশ্যই যান বারাসাতে। কালী পুজোর পরেও মঙ্গল বুধবার পর্যন্ত কিন্তু এই সমস্ত মূর্তি থাকবে। সুতরাং আপনারা আস্তে ধীরে সময় করে নিজেদের সময় মতো গিয়ে ঘুরে আসুন বারাসাত থেকে। আমাদের যে টোটোওয়ালা দাদা ভীষণ সুন্দর করে ঘুরিয়ে দিয়েছিল, তার ফোন নাম্বারও রইল ডেসক্রিপশন বক্সে, আপনারা যোগাযোগ করতে পারেন। আজ এটুকুই। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু মাস্ট। আবার দেখা হবে। বাই।